বিপদসীমার উপরে যমুনা ব্রহ্মপুত্র। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। তিস্তার পারেও প্লাবন, বিপর্যস্ত সিলেটে হাজার কোটি টাকার ক্ষতি। বছরের পর বছর খালি পড়ে আছে সরকারি টাকায় নির্মিত বিশাল ভবন। প্রকল্পের নামে ভারী হচ্ছে পকেট, প্রভাব পড়ছে জনকল্যাণমূলক কাজে। জরিপের ফাঁক ফোকরে দখল হচ্ছে খাল। মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলেই তাদের তদারকি করতে হবে। মজুতদারের দৌরাত্মে আবারও ভরা মৌসুমে চালের বাজারে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে বস্তায় দাম বেড়েছে 300 টাকা। মিলারদের উপর নজরদারি চান আড়তদাররা। ময়মনসিংহের সরকারি বিভিন্ন দফতরে বিদ্যুৎ বিল বকেয়া 96 কোটি টাকার বেশি। ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠানের বিল আদায়ে কঠোর হলেও সরকারি দফতরের ব্যাপারে উদাসীনতা। এবং চকলেটের 3000 কোটি টাকার বাজারের 80 মেটাচ্ছে দেশীয় কোম্পানি। রফতানি বাড়াতে কাঁচামাল আমদানিতে বন্ড লাইসেন্স সুবিধার দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। নদ নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে নাকাল উত্তরাঞ্চলবাসী। স্রোতের তোড়ে ধসে গেছে লালমনিরহাটের তিস্তা নদীর স্পার বাঁধ। বিভিন্ন জেলায় পানিবন্দী হাজার হাজার মানুষ। অথই পানিতে ভাসছে লোকালয়, দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। সিরাজগঞ্জের 5টি উপজেলার 25 ইউনিয়ন এখনও পানির নিচে। অন্যদিকে যমুনার পানি বেড়ে জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত। দুর্গত এলাকায় তীব্র আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি এবং খাবার সংকট। ইতোমধ্যে ঘর বাড়ি ছেড়ে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে, অনেকে আবার ভিটেমাটি ছাড়তে নারাজ। পানির মধ্যেই কষ্টে পার করছেন দিন। এদিকে শনিবার বিকেল থেকে তিস্তার পানি বাড়ায় স্রোতের তোড়ে ধসে পড়ে লালমনিরহাটের মহিষখোঁচা গোবর্ধন 2 নম্বর স্পার বাঁধের সংযোগস্থল। তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলে ধসের মুখ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড, কিন্তু ততক্ষণে পানি ঢুকে তলিয়ে যায় নিচু এলাকা। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ জেলা সদরের সয়দাবাদে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং টাঙ্গাইলের ভুঁয়াপুরে আছেন কাদের তালুকদার। শুরুতেই সরাসরি যাচ্ছি রিঙ্কুর কাছে। গত কয়েকদিন ধরে কিন্তু যমুনা নদীর পানি বাড়ছে এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু যমুনার যে তীরবর্তী সিরাজগঞ্জের 5টি উপজেলার মানুষ তারা কিন্তু আসলে বন্যা কবলিত হচ্ছে এবং বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলার সাতিয়ানতলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা যে দেখতে পাচ্ছি যে এই বিদ্যালয়টির পুরো একতলা সমান যে অংশটি রয়েছে সেটি সমান পানি হওয়াতে কিন্তু শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে আসতে পারছে না, যে কারণে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুতে কিন্তু আসলে তাদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে বলে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী যে 5টি উপজেলা রয়েছে বন্যা কবলিত, সেখানে এখন পর্যন্ত 90 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে, সেগুলো আসলে বিতরণ চলছে। তো এক কথা বলা যায় যে বন্যার দিন যত যাচ্ছে বন্যার পরিস্থিতি কিন্তু আসলে অবনতি হচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজীপুর, চৌহালি এবং শাহজাদপুর এই সকল এলাকা, নিম্নাঞ্চল এবং চরাঞ্চল যে সকল এলাকা রয়েছে সেই সাথে যাদের গবাদি পশু রয়েছে সেখানে কিন্তু আসলে গবাদি গোখাদ্যের একটি তীব্র সংকট লক্ষ্য করা যায়। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গাইলের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী কাদের তালুকদার। টাঙ্গাইলের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এই যে নিম্ন অঞ্চল যে জায়গাগুলো রয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর, গোপালপুর, নাগরপুর, টাঙ্গাইল সদর সহ আরও 2-1টি উপজেলা যেগুলো নিম্নাঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে। ফলে
এই যে পানি বৃদ্ধি এবং পানি লোকালয়ে পানি প্রবেশ করার কারণে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে এবং অনেকেই দেখেছি যে তারা অনেকেই মাচা করে রয়েছেন এবং তারা ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। তারা কিন্তু এই যে খুব সহজেই তারা স্কুল কলেজে যেতে পারছে না। আপনি জানেন যে এই যে এখন বর্তমানে পরীক্ষা চলছে, সেই পরীক্ষার মধ্যেও স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নানা রকম বিপদের মধ্যে পড়েছেন। তারা সহজেই তারা বাড়িঘর যেতে পারছে না। আমরা এখন যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকা। সেই গোবিন্দাসী এলাকায় দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু তলিয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভুয়াপুরের বেশ কয়েকটি এলাকা ভেঙে গিয়েছে, এলাকার রাস্তা ভেঙে গিয়েছে। সেই রাস্তা ভেঙে যাওয়ার কারণে কিন্তু মানুষের যে যাতায়াত ব্যবস্থা সেটি চরমভাবে ব্যাহত হচ্ছে। আমরা এখানে কথা বলেছিলাম বানবাসী যারা মানুষ রয়েছে, বন্যা কবলিত মানুষ রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে এই যে আজ প্রায় 4 দিন যাবত এই যে বন্যা কবলিত হয়ে পড়েছে, কিন্তু এরা কিন্তু এখন পর্যন্ত কোনো রকম ত্রাণ সহযোগিতা পায়নি এবং যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে দেখতেও আসেনি, কোনো খোঁজ খবরও নিতে আসেনি। আমাদেরকে আরও জানিয়েছেন যে ভুয়াপুরের যে নিম্নাঞ্চলটি রয়েছে গোবিন্দাসী এলাকা, সেই গোবিন্দাসী এলাকায় একটি বাঁধ ছিল, সেই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে বিগত 10 বছর পূর্বে এই বাঁধটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর থেকেই এইখানে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে প্রায় 10 থেকে 12টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়ে। এছাড়াও টাঙ্গাইল সদর, নাগরপুর, কালিহাতী সহ বেশ কয়েকটি উপজেলা বন্যা কবলিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদের দাবি যে দ্রুত যেন সরকারি বেসরকারি ত্রাণ সহযোগিতা পাওয়া যায়। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলে বন্যা কবলিত মানুষের বিস্তারিত খবর। সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে সহকর্মীবৃন্দ জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। দেখছেন এ সময়ের বাণিজ্য। মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও 7 দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে অন্তত 100 থেকে 300 টাকা। বৈধ অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমানো হয়েছে এর সরবরাহ। এর প্রভাবে এরই মধ্যে বাজার চড়তে শুরু করেছে বলে দাবি বিক্রেতাদের। যদিও এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানি ও মিলারদের চাল কেনাবেচা আর মজুতের হিসাব রাখার দাবি করেছেন আড়তদাররা। সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর কিছুটা বাড়তি থাকে, কিন্তু মাসখানেক হলো বোরো ধানের আবাদ হয়েছে। বাম্পার ফলন হলেও ফের নানা ফন্দিতে চালের বাজার অস্থির করে তুলতে তৎপর সংঘবদ্ধ চক্র। এরই মধ্যে নানা খোরা যুক্তির কারণে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 6 টাকা। এমন পরিস্থিতিতে অসহায় যেন ভোক্তারা। ক্রেতাদের দাবি এ যেন মরার উপর খাড়ার ঘা, যা দেখার কেউ নেই। খেতে তো হয় মাছার জন্য, গুণগত মান নিচের দিকে আসতেছে আস্তে আস্তে। আগে যেটা খেতাম না, নিতাম না, এখন সেদিকে হাত যায়, চোখ যায়, বাধ্য হয়। মানুষ চাল, ডিম বা আপনার শাকসবজি এগুলো খেয়ে বেঁচে থাকবে, তার উপায় নেই। চাউলের দাম তো মনে করেন দিন দিন বাড়তেই আছে। এইভাবে বারণে আমরা কিভাবে চলুন? রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে 1 সপ্তাহ আগেও 1 কেজি মোটা পাইজাম চালের কেজি বিক্রি হয়েছে 46 থেকে 48 টাকা, আর বর্তমানে 53 থেকে 54 টাকা। মিনিকেট 72 টাকা কেজি, আর 8 থেকে 10 টাকা কেজি বেড়ে 90 টাকায় ঠেকেছে বাসমতি চাল। বেশি বাড়ছে বাসমতিতে 8 টাকা 10 টাকা, আর মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলেই তাদের তদারকি করতে হবে। এই খুচরা বাজার দরে আর 2000 1000 জরিমানা করে খুচরা বাজারে লাভ নাই। বৈধ আর অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমিয়েছে সরবরাহ, যার প্রভাব বাজারে বলছেন আড়তদাররা। তাদের দাবি সপ্তাহের ব্যবধানে মোটা চাল বস্তায় মিলাররা দাম বাড়িয়েছে 50 টাকা, আর চিকন চালে সর্বোচ্চ 250 থেকে 300 টাকা। অজুহাত ধানের দাম বৃদ্ধি, পরিবহন ভাড়া বাড়ানো সহ কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্য। মিলাররা আপনার ধান কিনতেছে বেশি দামে ধান কিনলে তো উৎপাদন খরচ এমনিতেই বাড়বে, তারপর দাম বাড়ছে। আর এখন বস্তার গায়ে দাম লেখা আছে, ঠিক আছে। এখন সরকার যদি তদারকি করে মিলে দামটা কেন বাড়তেছে, তাহলে আমাদের জন্য ভালো। এমন ভরা মৌসুমে চালের উচ্চ মূল্য মেনে নিতে পারছেন না ভোক্তারা। তাদের দাবি তদারকি করা হোক মিল পর্যায়ে, তা না হলে আসছে বর্ষা মৌসুমে দাম আরও বৃদ্ধির শঙ্কায় তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চালের বাজারের সবশেষ খবর জানাতে কুষ্টিয়ায় আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে।
কুষ্টিয়ার খাজানগরে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। মূলত এখানে বিশেষ করে কুষ্টিয়া খাজানগরে কেজি প্রতি চালের দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3 টাকা প্রকার ভেদে। তবে এখানে যারা আছে তাদের মিল মালিক যারা তাদের সাথে কথা বলেছি, তারা মূলত আমাদেরকে জানিয়েছে যে এই জেলাতে ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত কুষ্টিয়া জেলায় যে 50টি অটো রাইস মিল এবং প্রায় 340টি হাস্কিং মিল রয়েছে এবং প্রায় 150টি অটো রাইস মিল রয়েছে। এই রাইস মিলগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে চাল কিন্তু এখানে ক্রাশিং করা হয় এবং এগুলো কিন্তু পরবর্তী বাংলাদেশের বিভিন্ন বাজারে যায়। তবে প্রান্তিক পর্যায়ের ভোক্তা যারা আছে তাদের সাথে কথা বলেছে, মূলত কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই কিংবা পূর্ব ঘোষণা ছাড়াই যে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে সাধারণ মানুষ যারা আছে তারা নানা ধরনের আসলে বিপাকে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি কুষ্টিয়ার মিল মালিকের যে সভাপতি আছেন ওনার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সারা বাংলাদেশে কিন্তু ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং মূলত এই যে গত 7 দিন ধরে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে হাস্কিং মিলগুলো কিন্তু ধান শুকাতে পারেনি এবং চাল উৎপাদন করতে পারেনি, যার একটি প্রভাব কিন্তু বাজারে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমি এই কুষ্টিয়ার খাদ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই মিলগুলোতে যে ফুড গ্রেড লাইসেন্স রয়েছে, এই লাইসেন্স অনুসারে যদি অতিরিক্ত কেউ চাল সংরক্ষণ করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, কুষ্টিয়া জেলা প্রশাসক জানিয়েছেন যে কুষ্টিয়া খাজানগরের যে মিলগুলো রয়েছে সেই মিলগুলোয় যাতে কেউ অতিরিক্ত চাল মজুত করতে না পারে সেই বিষয়ে কিন্তু নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তবে মিল মালিকদের যে দাবি যে মূলত ঘন ঘন হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পায়, এই ঘন ঘন চালের দাম বৃদ্ধি, ধানের দাম বৃদ্ধির কারণে কিন্তু চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে কঠোর নজরদারি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। তো কুষ্টিয়া খাজানগরে কিন্তু চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। আজ কিন্তু কাঁচলতা 58 টাকা, বাসমতি 86 টাকা এবং মিনিকেট চাল 62 টাকা দরে বিক্রি হয়েছে। তো কুষ্টিয়া খাজানগরের চাল নিয়েছিল আমাদের সর্বশেষ। এর উপযোগিতা যাচাই না করেই নির্মিত শত কোটি টাকার সরকারি ভবন পড়ে আছে বছরের পর বছর। আবার কিছু ভবন বিনা অনুমতিতে তৈরির সময় কর্তৃপক্ষের টনক নড়লে বন্ধ রাখা হয় নির্মাণ কাজ। রাজধানীতে সরকারি এসব প্রকল্প বাস্তবায়নে যেন শুধুই পকেট ভারী হচ্ছে এক শ্রেণীর অসাধু চক্রের। এ থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আলামিন তুষারের রিপোর্ট। 163 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের 20 তলা এই ভবন খালি পড়ে আছে 7 বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব করে ফেলা হয়েছে সকল নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কথা বলার সুযোগ। মিরপুর 6-এ নির্মিত এসব বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবার 3.5 বছর পেরিয়ে গেলেও এখনো খালি 250টিরও বেশি ফ্ল্যাট। এইসব অপচয়ের কারণে তো আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। এই টাকা যদি অপচয় যদি না হইতো তাহলে আমরা সাধারণ জনগণ 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আলোচিত ঠিকাদার কোম্পানি জিকে বিল্ডার্স নির্মিত 8 নম্বর ভবনটি পুরোটাই খালি, কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের। নানান অবকাঠামোগত উন্নয়নের ভিড়ে লুকিয়ে থাকা যে টাকার অপচয় তার প্রমাণ এই খালি বিল্ডিং। প্রায় 3 থেকে 4 বছর ধরে এভাবেই পড়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা এই ভবনটি। 2022 সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে, তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র 2টি। চেষ্টা করেও এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাই করার অনুমতি। অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও অন ক্যামেরা কথা বলতে চাননি। ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনো খালি পড়ে আছে প্রায় 53,000 স্কয়ার ফিট জায়গা। জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা এগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং এখনই এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কি করে এগুলি বাস্তবমুখী কার্যকর
ব্যবহার নিশ্চিত করা যায় সেই কাজটা করা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া এই দেশের প্রতিটি প্রকল্প যেন হয় জনবান্ধব, কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের সম্পদ নষ্ট করতে না পারে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সংস্থা সবাই যেন মেতেছে খাল দখলের মহোৎসবে। নানা বাহানায় দখল হয়েছে রাজধানীর কল্যাণপুর খালের শাখাগুলো। এতে অল্প বৃষ্টিতেই আশপাশে জমছে কোমর পানি। সিএস খতিয়ান আর সিটি জরিপের অসামঞ্জস্যতা কাজে লাগিয়ে দখল হচ্ছে এসব শাখা খাল। নগর কর্তৃপক্ষের বার্তা, এই সিএস জরিপ ধরেই উদ্ধার হবে সেগুলো। রাশেদ লিমনের রিপোর্ট। মেঘ দেখলেই যেন ভয় এসে চেপে বসে মিরপুরে, বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরের বাগ, পাইকপাড়া এসব এলাকায় একটু বৃষ্টি মানেই আতঙ্ক। মূলত কল্যাণপুর খালের শাখা উমচা দখল দূষণের মাসুল দিচ্ছেন তারা। 60 ফিট সড়কের ভাঙা ব্রিজ দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি 10 তলা ভবন। পাখির চোখে তাকালে তা একেবারে খালের ওপর। আশপাশের আরও কয়েকটি ভবন নিয়ে সন্দেহ হওয়ায় ভবনের কাছে সময় সংবাদ। এই ভবনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তারা 7 ফিট জায়গা খালের পরে ছেড়ে দিয়ে তারপরে তাদের ভবনটি বানিয়েছেন, কিন্তু এই পাশে যদি এসে দাঁড়ায় তাহলে বোঝা যাবে যে সবশেষ যে জরিপের পিলার, সেই পিলারটি এখানে। যদিও সিটি কর্পোরেশনের এই পিলার নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। স্পষ্ট দেখেই মনে হচ্ছে যে এটা ভায়োলেশন। আগে ছিল ওয়াসার, হ্যাঁ, আর এটা দিচ্ছে মূলত আপনার সিটি কর্পোরেশনই। তারপরে এখানে যে পরে এনওসি নিয়ে আসছি যে ওয়াসার দিছে তাকে বাড়ি করার অনুমতি খাল পাড়ে, কিন্তু খালে তো বলতে দিতে দেয় নাই। তারা ধরেন একটা কলাম 2টা কলাম বাড়াই নিয়ে এসে বলছে খালের জায়গার মধ্যে। একটু সামনে গেলেই এক নির্মাণাধীন ভবনের এক পাশ যেন গলা চিপে ধরেছে এই খালের। তাদের দাবি 3 দশক আগের সীমানা আর রাজুকের অনুমোদিত নকশাই হচ্ছে বাড়ি। এখানে আমাদের সেই ধরনের লোকজন আছে যারা আমাদের সেই ধরনের কোনো কারো প্রশ্নই ওঠে না। কেউ আবার ভবনের ঝুঁকি দেখিয়ে আদালত থেকে নিয়ে রেখেছেন খাল খনন থেকে বিরত থাকার সমন। এই প্রান্তে এসে খালটা যেন ঠিক ড্রেনে রূপান্তরিত হয়েছে। এর মূল কারণ এই দুপাশে 2টি রিকশার গ্যারেজ। এক প্রভাবশালী ব্যক্তির সেই গ্যারেজটি হওয়ার কারণে তিনি সেখানে রিকশা প্রবেশের জন্য খাল ভরাট করে তৈরি করেছেন দুপাশে 2 লেনের 2টি সড়ক। জানা গেল স্থানীয় কাউন্সিলরের পারিবারিক জমি এই এলাকা। তখন আর বুঝতে বাকি থাকে না কিছু। তবে দখলের দায় নিতে নারাজ এই জনপ্রতিনিধি। পিলার আছে 30 ফিট, এটার ভিতরে কিন্তু আমার কোনো স্থাপনা নাই, আমার কোনো বাড়িও নাই, আমার কোনো ইয়ে নাই, সবই আছে 30 ফিটের বাহিরে। কল্যাণপুর খালের এই অংশের দখল দূষণ নিয়ে যত কথা, যত অভিযোগ সব যেন চাপা পড়ে যায় এই আনন্দবাজার কালভার্টের নিচে। কারণ এরপর থেকে এই খাল আর খাল নেই। খোদ সরকারি উদ্যোগেই কিন্তু সুয়ারেজ ড্রেনেজ তৈরি করা হয়েছে এবং যার ফলে এই খালের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়েছে। যতটুকু আছে সেটি রক্ষা হবে কিভাবে? নগর কর্তৃপক্ষ বলছেন সিএস খতিয়ান ধরেই চলছে সীমানা নির্ধারণ, উদ্ধার হবে সেভাবেই। এদিকে 90 দশকের সিটি জরিপ নিয়ে যারা জমি কিনেছেন সেক্ষেত্রে তাদের পড়তে হবে মহাবিপদে। তবে রাজুক বলছে যে জরিপেই হোক খাল ভরাট করে বাড়ি নির্মাণের অনুমতি দেয়নি রাজুক। সবসময় রাজুক জন্য নকশা অনুমোদন দেয়, খাল থেকে 5 ফিট দূরত্বে সেফটি ডিস্টেন্স মেনটেন করে নকশা অনুমোদন দিয়ে থাকে। এর বাইরে কোনোটাই নকশা অনুমোদন হয়নি। সিএস দাগ দেখেই আমাকে খালের সীমানা করতে হবে। আজকে আমি যদি মহানগর জরিপ দিয়ে করি তাহলে ঢাকা শহরে কিন্তু বাঁচানো সম্ভব না জলবদ্ধ। সময় যতই যাচ্ছে ততই যেন দখলদার গ্রাস করে নিচ্ছে এসব জলাধার। আমাকে তো পাপের শাস্তিটা সেই পরিমাণ দিতে হবে যেন প্রজন্ম থেকে প্রজন্ম সবাই জানে খাল দখল করলে এত বড় পেনাল্টি দিতে হবে, কেউ যেন খাল দখল কথা ভুলেও না ভাবে। উন্নয়নের নামে একের পর এক কালভার্ট আর খাল বদলে স্ট্রং ড্রেনেজের রূপ দেওয়ার দায় এড়াতে পারে না সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশে চকলেটের মতো মজাদার পণ্যের বাজার বাড়ছে বছরে 20% করে। বর্তমানে প্রায় 3000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজারে 80% চাহিদা মেটাচ্ছে দেশীয় কোম্পানি, যাচ্ছে বিদেশেও। এমন দাবি করে উৎপাদকরা বলছেন কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার বাধা হয়ে আছে এই শিল্পের সম্প্রসারণের পথে। বিশ্ব চকলেট দিবসে জিন্না তারা যশোর রিপোর্ট।
ক্যাডবেরি, ক্যান্ডি, ডার্ক ও হোয়াইট চকলেট, নানান নাম, ভিন্ন ধরন ও স্বাদ। দেশের বাজারে চকলেটের রাজত্ব সুপার শপ থেকে শুরু করে অলিগলির দোকানে। চকলেট মানে ছোটদের বায়নার খাবার, এসব ধ্যান ধারণা পাল্টেছে বহুদিন হলো। অনেকেই চকলেটেই করেন মিষ্টিমুখ, চকলেটই দামি উপহার, আবার নাস্তার টেবিলের অংশীদারও মুখরোচক চকলেট। বোনের হ্যাপি বার্থডে দেখেই চকলেট কিনেছি। মা খালা সবাই মানে ফ্যামিলি সবাই চকলেট পছন্দ করে। যখনই আমরা বাচ্চাদেরকে নিয়ে কোনো মার্কেটে আসি, ওদের প্রথম নজরই যায় আসলে চকলেটের বক্সের দিকে। ক্রেতাদের যখন চকলেটে এত আগ্রহ, তখন বিক্রেতাদের হিসেব নিকেশ বলছে গেল কয়েক বছর ধরেই বাজারে রমরমা ভাব। বর্তমানে মজাদার এই কনফেকশনারি পণ্যের অভ্যন্তরীণ বাজারের আকার ২,৮০০ কোটি টাকা, যা প্রতি বছর বাড়ছে ২০% হারে। খুচরা বিক্রেতাদের দাবি, বিদেশি ব্র্যান্ডেই এখনও আবদ্ধ বাজারটি। পার মান্থ অন্তত 30 লাখ সাপ আমরা চকলেট সেল করি। বাইরের চকলেটটাই রাখি, দেশি ব্র্যান্ড হাতে গোনা 2টো কোম্পানি মাত্র আছে। সুন্দর দেখা যায় যে সমস্ত চকলেট বাহিরের ব্র্যান্ডের চকলেটগুলোই ভালো সেল হয়। অবশ্য দেশের উৎপাদন প্রতিষ্ঠানগুলো বলছে ভিন্ন কথা। এক দশক আগে যেখানে চাহিদার ৮০%ই মিটত আমদানিতে, সেখানে পুরো উল্টে গেছে বর্তমান চিত্র। বাজার সম্প্রসারণে এখন বিশ্বের ৮০টি দেশে রপ্তানি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের চকলেট। অ্যাজ ইন্ডাস্ট্রি এভরি ইয়ার মোর দেন 20% করে গ্রো করছে। আমরা ছাড়াও আরও বেশ কয়েকজন প্রডিউসার আছেন। আমরা শুধু বাংলাদেশি প্রোডাক্টের মার্কেটিং করছি না, এর পাশাপাশি আমরা বিশ্বের বিভিন্ন দেশে প্রোডাক্টের রপ্তানি করছি। উৎপাদকরা বলছেন কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার শিল্পটির কলেবর বৃদ্ধিতে বড় বাধা। সরকার যদি আমদানিকৃত র মেটেরিয়ালের উপরে যদি বন্ড ফ্যাসিলিটি দিয়ে এটাকে মানে ডিউটি ফ্রি করা হয়, তাহলে রপ্তানি আরও বেশি প্রসারিত হবে। দেশে বিদেশে ক্রমবর্ধমান বাজার ধরতে নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে সরকারকে নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাঁচামাল হিসেবে যেটা চিনির ব্যবহার শিল্পের জন্য যদি শুল্কটা কমানো যায়, কোকো আমদানির ক্ষেত্রে আমি মনে করি যে শূন্য শুল্কের ব্যবস্থা যদি করা যায়, বন্ডেড ওয়্যার হাউসের মতো করে যদি তৈরি করা যায়, তাহলে হয়তো 100% না হলেও 80% তারা কিন্তু দেশের চাহিদা পূরণ করতে পারবে। কাঁচামাল আমদানি সহজীকরণের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতিতেও বিশেষ সুবিধার দাবি উদ্যোক্তাদের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বৃক্ষ মেলায় প্রকৃতি প্রেমীদের সামনে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেনোরা বায়ো এবং জিরোক্যাল স্টেভিয়া নিয়ে হাজির হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এবারের মেলার স্লোগান পরিবেশের সাথে পরিবেশের পাশে। গত 5 জুন শুরু হওয়া জাতীয় বৃক্ষ মেলায় এই কোম্পানির স্টলটি দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্টলে ক্রেতারা সেনোরা বায়ো এবং জিরোক্যাল স্টেভিয়া কিনলে উপহার স্বরূপ পাচ্ছেন বিভিন্ন ঔষধি গাছ এবং স্টেভিয়া গাছের চারা। স্কয়ার টয়লেট্রিজ বাজারে নিয়ে এসেছে সেনোরা বায়ো স্যানিটারি ন্যাপকিন, যা পটেটো স্টার্চ থেকে তৈরি। এর ফলে এটি পরিবেশের সঙ্গে মিশে যায় মাত্র 6 মাসেই। দেখছেন এ সময়ের বাণিজ্য। অবকাঠামো নির্মাণে দিন দিন গুরুত্ব বাড়ছে স্টিলের, পাল্লা দিয়ে বাড়ছে আমদানিও। শেষ 10 বছরে এই খাতে বিনিয়োগ দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 50,000 কোটি টাকায়। তবে কাস্টমস কর্তাদের অসহযোগিতায় বন্দরে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। শনিবার ঢাকায় প্রথম চায়না বাংলাদেশ স্টিল বিজনেস সামিটে এসব কথা জানান বক্তারা। সামিটের মধ্য দিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। পরিবর্তনশীল আধুনিক শিল্পসহ যে কোনো অবকাঠামো দ্রুত ও টেকসই নির্মাণে স্টিল স্ট্রাকচারের বিকল্প নেই। প্রয়োজনের তাগিদেই দেশে বাড়ছে এ পণ্যের চাহিদা, যোগান দিতে একই গতিতে বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগ। দেশে স্টিলের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় যোগাযোগ সহজ করতে এবার প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হলো দুদিনের চায়না বাংলাদেশ স্টিল বিজনেস সামিট 2024। রাজধানীর একটি 5 তারকা হোটেলে যৌথভাবে এই আয়োজন করে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ও অ্যালায়েন্স অফ চায়না স্টিল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এতে সর্বকারী হিসেবে অংশ নেয় চায়নার 24টি প্রতিষ্ঠান, যা ব্যবসা সহজীকরণে নতুন মাত্রা যোগ করছে বলে জানান বাংলাদেশের স্টিল আমদানিকারকরা। তবে চায়না পণ্যের শুল্কায়নে কাস্টমস বিভাগকে সহযোগী হওয়ার প্রত্যাশা তাদের। বিভিন্ন মেগা প্রজেক্টে এটা ব্যবহার হচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কাস্টম গেলে আছে চায়নার কথা হলে তাদের মাথা ব্যথা হয়ে যায়। ডিক্লার অনুযায়ী যে আমার ডিউটি না হয়, তাদের মন গলা হিসাবে ট্যারিফ বিভিন্ন দিক দিয়ে আমাদের ইম্পোর্টারদের হ্যারাসমেন্ট করে। দেশে প্রথমে আয়োজন ভবিষ্যতে ব্যবসা আরো সহজ ও বৃদ্ধি করবে বলছেন দুদেশের ব্যবসায়ী নেতারা। তারা যেভাবে স্টিল উৎপাদনে এগিয়ে আসছে, এখন আমাদের বাংলাদেশিদের সময় এসেছে যে যেখান থেকে অল্প দামে
ভালো মাল আনতে পারবো সেখানেই যাওয়া। In the future, welcome all Bangladesh importers. If we need something, we try to supply best service for local market. দীর্ঘ পরিক্রমায় স্টিল শিল্প সেভাবে দেশে গড়ে না ওঠায় আমদানি নির্ভরতা কাটছে না সহসাই। সবশেষ 10 বছরে দেশে এ খাতে আমদানি বাড়ায় বিনিয়োগ হয়েছে দ্বিগুণ, যার পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপদসীমার উপরে যমুনা ব্রহ্মপুত্র, সিরাজগঞ্জ জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। তিস্তার পাড়েও প্লাবন, বিপর্যস্ত সিলেটে হাজার কোটি টাকার ক্ষতি। বছরের পর বছর খালি পড়ে আছে সরকারি টাকায় নির্মিত বিশাল ভবন। প্রকল্পের নামে ভারী হচ্ছে পকেট, প্রভাব পড়ছে জনকল্যাণমূলক কাজে। জরিপের ফাঁকফোকরে দখল হচ্ছে খাল। মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলে তাদের তদারকি করতে হবে। মজুতদারের দৌরাত্মে আবারও ভরা মৌসুমে চালের বাজারে অস্বস্তি। সপ্তাহে ব্যবধানে বস্তায় দাম বেড়েছে 300 টাকা। মিলারদের উপর নজরদারি চান আড়তদাররা। এই ছিল সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।